প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা শুরু করব সাক্ষ্য আইন 1872, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। 15টি প্রশ্ন আসে। এটা মাঝারি সাবজেক্ট, অর্থাৎ না 10 না 20, 15 নম্বরের জন্য। এখানে আমি 88টি ধারা রিকমান্ড করেছি। আবারও বলছি যে যারা পুরোটা পড়তে চান তো পড়বেন, আর যারা কম পড়তে চান দয়া করে এই ধারাগুলো সবগুলো অন্তত একবার পড়ে শেষ করবেন। যারা আমার স্টুডেন্ট তাদেরকেও বলছি, যারা ইউটিউবে ভিডিও দেখছে তাদেরকেও আমি বলছি যে এই সেকশনগুলো আপনারা অন্তত সবগুলো একবার পড়বেন। পড়ার পরে 3 স্টার গুলো বারবার রিভিশন করবেন, অর্থাৎ একবার সবগুলো খতম করে শেষ করে যখন রিভিশন করতে যাবেন সেকেন্ড টাইম থার্ড টাইম, তখন 3 স্টার গুলো পড়বেন। র্যাপিড রিভিশন এই অংশে রেখেছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আচ্ছা, এই জায়গায় দেখেন, সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের জন্য সাক্ষ্য আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুত হয়। আমি দুইটা এখানে সাল রেখেছি, 1850 এবং 1868। দুইটা সাল কেন রেখেছি? আমি বেশ কিছু বইয়ে খুঁজে পেয়েছি দুইটা সাল দেওয়া আছে। দুইটা সাল যদি দেওয়া থাকে তাহলে 1850 সঠিক উত্তর করবেন, আর একটা সাল যদি দেওয়া থাকে তাহলে 1850 অথবা 1868, যে কোনো একটাই করবেন। আশা করি বুঝতে পেরেছেন, এই দুইটা সাল থাকলে 1850টাকে বেশি প্রাধান্য দিবেন। সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুত করেন কে? স্যার হেনরি সামার মেন। ওই একই সালের কথা উল্লেখ করেছি। এবং তারপরে হেনরি সামার মেন যে সাক্ষ্য আইনটা তৈরি করেছিলেন, যে ড্রাফট, সেটা কিন্তু এখন কি নাই, আর বলবৎ নাই, সেটা রিপিল হয়ে গেছে। তার পরিবর্তে নতুন যে সাক্ষ্য আইন আসছে 1872 সালে, সেই সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুতকারী হচ্ছেন ব্রিটিশ আইনবেত্তা স্যার জেমস ফিজেমস, সংক্ষেপে, অথবা এখানে ফিটস জেমস স্টিফেন। নাম উচ্চারণ করাই বিপদ। আপনারা এখানে সংক্ষেপে হচ্ছে জেমস স্টিফেন বলতে পারবেন। এই জেমস স্টিফেন এই নামটাই বেশি ব্যবহার করা হয়। ইনি কিন্তু দায়িত্ব দেন দায়িত্ব পান কার কাছ থেকে? ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক। কত সালে? 1871 সালে। 1871 সালে দায়িত্ব পাওয়ার পরেই তিনি 1 বছর কাজ করে 1872 সালে কিন্তু এই আইনটা নিয়ে আসেন। 15ই মার্চ আসে আইন, এবং 1লা সেপ্টেম্বর এটা কার্যকর হয়। এটা ওই সালের 1 নম্বর আইন, মানে 1872 সালের 1 নম্বর আইন। এইটা একটি প্রসিডিউরাল ল, গতদিনের ক্লাসে বললাম। পেনাল কোড হচ্ছে সাবস্ট্যান্টিভ ল বা মূল বা তথ্যগত আইন। আর বাকি সবগুলোই হচ্ছে পেনাল কোড এবং এসআর অ্যাক্ট, দুইটাই হচ্ছে তথ্যগত আইন, এবং বাকি সবগুলোই কি? প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। স্ক্রিনে দয়া করে আপনারা টাচ করে দাগ দিবেন না, আঁকাআঁকি করবেন না, তাহলে আপনাদেরই সময় নষ্ট হবে। বাকি যে তথ্যগুলো আছে নিজেরা খুব দ্রুত পড়ে যাবেন, জাস্ট র্যাপিড রিভিশন, দ্রুত পড়ে শেষ করে দিবেন। যেই অংশটুকু বুঝতে পারবেন না সেটা আমাকে মেসেজ করবেন, মেসেজের উত্তর পাবেন মঙ্গলবার থেকে। মঙ্গলবারের আগে মেসেজ দিলেও আমি উত্তর দেব না, কারণ উত্তর দেওয়ার সময়ই আপনারা দিচ্ছেন না। যেমন আজকের গল্প বলি, ঢাকার এক আপু, তিনি ক্লাসে আছেন কিনা, ওনাকে একটু লাইনে নিয়ে গল্পটা শুনি ওনার কাছ থেকে। শুনতে শুনতে আমার ছেলে চলে আসছে, ওনার কাছ থেকে পুরো গল্প শোনা হয়নি। ওনাকে নোট পাঠিয়েছি বৃহস্পতিবারে। হ্যাঁ, আপু আছে। আপুর আপুর কাছ থেকে একটু গল্প শুনবো। আপনি কথা বলতে বলতে আমার ছেলে চলে আসছিল। হ্যাঁ, হাসনা আপু, একটু লাইনে আসবেন। হাসনা আপু, লাইনে আসবেন, কথা বলি। হ্যাঁ, উনি লাইনে আসছেন না। হাসনা আপু, সম্ভব হলে একটু লাইনে আসবেন। তখন কথা শেষ হয়নি, আমার ছেলে চলে আসছিল সামনে।
আচ্ছা, আপনাদের প্রতি একটু আমার অনুরোধ, যারা আমার স্টুডেন্ট প্লাস যারা শুধু নোট নিয়েছেন, ইউটিউব ভিডিও ভিডিও দেখছেন, এই অংশটুকু যদি দেখেন, আপনারা নোট অর্ডার করেছেন। নোট অর্ডার করার পর এমনিতেই যে ছুটি ছিল, তারপরে কুরিয়ার চালু হওয়ার পরে তাদের চাপ, অনেক সময় নোট পৌঁছার পরেও তারা মেসেজ দিতে ডিলে করে, একদিন দুই দিনও ডিলে করে, এরকম হয়। বিশেষ করে হোম ডেলিভারি ডেলিভারি ম্যান আপনার নোটটা রিসিভ করে উনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার এলাকায় উনি যেদিন যাবেন সেই দিন আপনাকে সেটা সার্ভ করবে। নিল বিকেলে, পরের দিন বিকেলে দিচ্ছে, 24 ঘন্টা লস। তাই আমি বারবার বলছি আপনাদের, আপনাদের যাদের নোট পৌঁছায়নি, আপনারা একটু কষ্ট করে হলেও, মানে আপনার নিকটস্থ যে ঠিকানায় নিয়েছেন সেই সুন্দরবনের কুরিয়ার অফিসে আপনি যাবেন, যে একটু অনুরোধ করবেন তাদেরকে। এখন আমার কাছে আপনারা কি চাচ্ছেন? এই ধরনের রসিদ চাচ্ছেন। তো এই ধরনের রসিদ আমার কাছে 300+ জমা হয়ে গেছে। তো এতগুলো রসিদ থেকে খুঁজে বের করার জন্য তো সময় লাগবে। তো আমি মানে কতটা ব্যস্ততার মধ্যে সময় পার করছে আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, বলে বোঝাতে পারবো না। তার মধ্যে যখন কেউ ফোন দেয়, আমি যখন কেটে দিই, তখন সেটা রিপিটেড 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 চলতেই থাকে। আজকে বাধ্য হয়ে একটা মানুষকে আমাকে, আমার খুব কষ্ট লেগেছে, তাও আমি সেটা করতে বাধ্য হয়েছি, আমাকে ব্লক লিস্টে দিতে হয়েছে। আমার স্টুডেন্ট, এই ব্যাচের, ব্লক লিস্টে দেওয়ার পরে আমি বাসায় আসলাম। ওনার দাবি হচ্ছে, স্যার আমার রিসিট কপিটা দেন। আমি রিসিট কপি খুঁজে বের করলাম, ছবি দিলাম, তারপরে শান্ত করলাম। এগুলো করতে লেগে 1 ঘন্টা আমি ডিলে করলাম ক্লাসের। আমি 9টা 20-এ বাসায় ঢুকেছি। এমনি আধা আধা ঘন্টা ডিলে করলে পারতাম, তো আমাকে রিসিপ্ট গুলো তো দিতেই হবে, নাহলে তো উপায় নাই। তো অনেকের নোটই পৌঁছে গেছে। আমি ঘোষণা দিয়েছিলাম কিন্তু গ্রুপে যে রবিবারের মধ্যে সবাই পেয়ে যাবেন। তো আপনাদের অ্যাটলিস্ট রবিবার সন্ধ্যা পর্যন্ত ওয়েট করা দরকার ছিল, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা অন্তত গ্রুপে যে তথ্যটা পেয়েছিলেন, কিন্তু না। আমি যখন লাইনে আছি, হোয়াটসঅ্যাপে কন্টিনিউয়াস কল আসছে, মেসেজ আসছে। তারপরে যখন আমি লাইন থেকে যাচ্ছি, আমি কোর্টের মধ্যে প্রবেশ করছি, তখন আমি তো নেট বন্ধ করে দিচ্ছি, ডেটা বন্ধ করে দিচ্ছি, তখন মোবাইল ফোনে কল আসছে, ওই ব্যক্তি কল দিচ্ছেন বারবার। তো আমি তো মানুষ, আমার খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কিচ্ছু নাই, আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি। তো এই নোটগুলো যদি আসলে আমি প্রপার টাইমে কুরিয়ার করতে পারতাম, তাহলে এই মানে সমস্যাটা হতো না। তো ঈদ, বোনের বিয়ে, সবকিছু মিলে এটা হয়ে গেছে। তো যে নোটটা আমি তৈরি করে দিয়েছি, আশা করি আপনারা, আমার আশীর্বাদ আছে, ভালোবাসা আছে, আপনারা দ্রুত পড়লে এটা অনেকটা ক্যাপচার করতে পারবেন। আমার সর্বাত্মক চেষ্টা আছে। মঙ্গলবার থেকে আপনারা একটা প্রবলেম পেলেন, একটাই দিয়ে দেওয়ার দরকার নাই, আপনারা প্রবলেম গুলো কি করেন, গ্যাদার করেন। 1 পেজ 2 পেজ প্রবলেম হোক, তারপরে সেন্ড করেন, আমি কল ব্যাক করে প্রত্যেককে কি করব, ব্যবস্থা করে দেব। আগামী শুক্র শনিবার আমি এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করে দেব। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে এক্সট্রা একটি হায়ার এডুকেশনের জন্য ভর্তি হয়েছি, গত শুক্র শনিও খুব চাপ ছিল। সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ক্লাস টানা, মাঝখানে শুধু একটা লাঞ্চ ব্রেক থাকে। এত খারাপ অবস্থা, 1.5 ঘন্টা করে ক্লাস হয়, 6টা করে ক্লাস হয়, মানে 9 ঘন্টা টানা ক্লাস। মানে খুবই এর এই, আমি আবার একটা ক্লাসও মিস দিইনি এ যাবত, কারণ ক্লাস মিস দেওয়ার মানুষ আমি না। তো শুক্র শনি পুরো দিনই এভাবে চলে গেল, তার মধ্যেও ফোন আসছে, মেসেজ আসছে, অর্ডার আসছে। আর আগামী শুক্র শনিবার, মানে এবং পরের শুক্র শনিবার, মানে 26 তারিখ পর্যন্ত ক্লাস অফ। এটা আমার জন্য ভালো হয়েছে, আপনাদেরকে আমি আরো সাপোর্ট দিতে পারবো। তো অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম, দুঃখিত। ক্লাসটা আগিয়ে নেই। এখানে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রিজাম্পশন বা অনুমান। যদি প্রশ্নে আসে প্রিজাম্পশন কত প্রকার, উত্তর লিখতে হবে 3 প্রকার। কি কি? মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ, এই শব্দের মধ্যে প্রিজাম্পশন শব্দটা নাই, কিন্তু তবুও এটা একটা প্রিজাম্পশন। অনেকে মনে করতে পারে মে প্রিজম, শ্যাল প্রিজম, প্রিজাম্পশন 2 প্রকার। আসলে কনক্লুসিভ প্রুফ এটাও একটা কি, প্রিজাম্পশন, ধরে নেওয়া বা ধারণা করা। আবার অন্যভাবে প্রিজাম্পশন 2 প্রকার, ন্যাচারাল প্রিজাম্পশন এবং আর্টিফিশিয়াল প্রিজাম্পশন। তো এইটা একটু উচ্চ লেভেলের বিষয়। প্রিজাম্পশন কত প্রকার বললে, বললে 3 ধারা অনুসারে, মেবি 4 ধারা, 4 ধারা অনুসারে প্রিজাম্পশন কত প্রকার, 3 প্রকার বলবেন।
এই যে এখানে বলে দিয়েছি আমি। প্রিজাম্পশন তিন প্রকার: মে প্রিজম, শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ, চার ধারা। এখানে সংজ্ঞাগুলো দিয়ে দিয়েছি, মে প্রিজম কি, শ্যাল প্রিজম কি, কনক্লুসিভ প্রুফ কি, এগুলো পড়ে নেবেন। যে সকল বিষয় একই কার্যের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতাকে রেজ গ্যাস্টাই বলা হয়। রেজ গ্যাস্টে এটা ছয় ধারায় আছে। জাস্ট রেজ গ্যাস্টে দিয়ে বলে দিতে পারে কত ধারার বিষয়বস্তু। অভিন্ন অভিপ্রায়, এটা 34 ধারায় আছে, আপনারা জানেন এটা। দণ্ডবিধির 34 ধারায় ঠিক একই বিষয় আছে কয়েনের 10 ধারায়। অ্যাডমিশনের সংজ্ঞা দেওয়া হয়েছে 17 ধারায়। কি বলা হচ্ছে? যা কোনো মৌখিক লিখিত উক্তি বা ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড কখন যুক্ত হলো? 22 সালে যখন অ্যামেন্ডমেন্ট হলো তখন। তাছাড়া এখানে ডিজিটাল রেকর্ড শব্দটি ছিল না। যদি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে তাকে স্বীকৃতি বলে। এবার ক্লাসে আমি যেটা বলবো যে সাধারণভাবে দলিলের বিবরণ মৌখিক স্বীকৃতির দ্বারা প্রমাণ করা যায় না। তাহলে দলিলে যেটা আছে, মনে করেন একটা চেক, এই চেকে 50 লক্ষ টাকা লেখা আছে। এখন আপনি যদি বলেন এই চেকে 50 লক্ষ টাকা লেখা নাই, লেখা আছে 5,000 টাকা, তাহলে হবে? ওখানে যেটা লেখা আছে সেটাই দিয়ে প্রমাণ করতে হবে, মুখে বললে হবে না। কারণ যেটা লিখিত সেটা মুখে বলে কাজ হয় না। তাহলে লিখিত মানেই দলিল। দলিলের বিবরণ দলিলটি পেশ করে প্রমাণ করতে হবে, চেকটা দিয়ে দেখাতে হবে যেখানে 5,000 আছে না 50,000 আছে, না 5 লক্ষ না 50 লক্ষ। কম বেশি করার সুযোগ নাই। তবে দলিলের প্রকৃতি, একটা দলিল সেটা জাল না খাঁটি, মানে অরিজিনাল না ফর্জ বা ফলস ডকুমেন্ট, এইটার জন্য মুখে স্বাক্ষর দেওয়া যেতে পারে। মানে কেউ দাবি করতে পারে যে এই ডকুমেন্টটা কি মিথ্যা বা ফলস বা ফর্জারির মাধ্যমে তৈরি করা হয়েছে বা ফেব্রিকেটেড। এটা 22 ধারায় আছে। এবার আমরা চলে যাব স্বীকৃতি সম্পর্কে, গল্প শেষ। এবার দোষ স্বীকার করা যেটা, সেটা অ্যাডমিশন শেষ হলো। দোষ স্বীকার করা বলতে আমরা কি জানি? কনফেশন। তো কনফেশন কিন্তু দুই ধরনের হয়। কনফেশন দুই ধরনের, একটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন আর আরেকটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। জুডিশিয়াল কনফেশন কি? যদি ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেটের কাছে ম্যাজিস্ট্রেট বলল আপনি এটা প্রকাশ করছেন, যদি প্রকাশ করেন এটা আপনার বিরুদ্ধে যেতে পারে 164 ধারা ফৌজদারি কার্যবিধির, যে নিয়মে করা হয়। তো সেইভাবে যদি ম্যাজিস্ট্রেট সেটা রেকর্ড করে, মানে লিখে নেয় এবং তিনি স্বাক্ষর করেন, তাহলে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে দোষ স্বীকারোক্তি বা জুডিশিয়াল কনফেশন। কিন্তু একটা মানুষ দোষ স্বীকার করলো, কোথায় করলো? গির্জাতে দেখবেন যে কনফেশন করে, কনফেস করে গির্জা, যারা খ্রিস্টান তারা গির্জাতে কনফেস করে। তো গির্জাতে কেউ যদি কনফেস করে সেটা ধর্মীয় কারণে করছে। আমরা যেটাকে আরবি ভাষায় কি বলে, তওবা করা। আমরা কোনো অপরাধ বা ভুল করে থাকলে কি করি মুসলমানরা? তওবা করি। তো তওবা আর খ্রিস্টানদের হচ্ছে কনফেস করা। কোনো ভুল করলে গির্জায় গিয়ে কনফেস করে। তো এই যে কনফেস, কোন অপরাধ করার পরে কেউ যদি করে, তো ম্যাজিস্ট্রেটের কাছে যদি কনফেস করে সেটা জুডিশিয়াল কনফেস। এছাড়া অন্য কোথাও যদি করে, গির্জাতে করুক আর নিজের আহ, পরিবারের কারো কাছে করুক বা সমাজের কারো কাছে করুক, কোনো সালিশের মধ্যে যদি করে তাহলে সেটা কি হবে? একটা সালিশ হয়েছে, সালিশে সে স্বীকার করে নিচ্ছে হ্যাঁ আমি চুরি করেছি বা আমি এই কাজটি করেছি, তাহলে সেটা কিন্তু জুডিশিয়াল কনফেশন নয়। কারণ সালিশ বা আরবিট্রেশন ইজ নট এ জুডিশিয়াল প্রসিডিং। জুডিশিয়াল প্রসিডিং ছাড়া অন্য কোথাও যদি কনফেস করে তাহলে সেটা কি হবে? এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এক্সট্রা জুডিশিয়াল মানে জুডিশিয়ালের বাইরে। যেমন ম্যারিটাল অ্যাফেয়ার মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানে স্বামী স্ত্রীর বাইরে গিয়ে সম্পর্ক। তেমনি জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল। আশা করি পয়েন্টটা মনে থাকবে। একটা চটকদার শব্দ যুক্ত করে দিলাম এই কারণে। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রস্তুতির দ্বারা আদায়কৃত দোষ স্বীকারোক্তি ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক। আমরা পড়ছি কোনটা প্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক নয়, সাক্ষ্য আইনের 5 থেকে 55-তে বলা আছে। এটা 24 ধারা, 24 ধারা থেকে শুরু হয় কি কনফেশন। তো 24 ধারা হচ্ছে প্রাসঙ্গিক নয়। আমি মূল ক্লাসে বুঝিয়েছিলাম 24 ধারার প্রাসঙ্গিক নয়। তো এখানে 24 ধারার পাশে ছোট্ট করে ক্রস চিহ্ন দিতে পারেন, কি বোঝানোর জন্য? প্রাসঙ্গিক নয় বোঝানোর জন্য।
পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না, এটা অপ্রাসঙ্গিক, কারণ এটা 161 ধারায় নেওয়া হয়। 25-25-এর পাশে ছোট করে ক্রস চিহ্ন দেন, তাহলে আপনার নলেজ আসবে হ্যাঁ এটা অপ্রাসঙ্গিক। আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, অর্থাৎ এটা অপ্রাসঙ্গিক। তার মানে রিমান্ডে নিয়ে যদি কোনো কিছু স্বীকার করে নাই, সেটাকে বোঝানো হচ্ছে। পুলিশ হেফাজতে থাকা মানে রিমান্ডে থাকা। তো এটা 26 ধারায়। তো এটাও ক্রস চিহ্ন দিয়ে দেন 26-এর পাশে, মানে অপ্রাসঙ্গিক। নট মানে এটা রিলিভেন্ট নয়, ইররিলেভেন্ট। স্বীকারোক্তি হোক না হোক, মানে এটা স্বীকারোক্তি হোক বা না হোক, কিছু তথ্য দিচ্ছে। কে দিচ্ছে? অভিযুক্ত ব্যক্তি। অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে তথ্য প্রদান করলে, সে অনুযায়ী তা পাওয়া গেলে, উদ্ধার হলে তা সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। তাহলে এইটা কিন্তু প্রাসঙ্গিক হবে, যদিও এটা দোষ স্বীকারোক্তি নয়। এটা কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। পুলিশের কাছে পুলিশ ধরেছে, পুলিশ হয়তোবা ভালোভাবে জিজ্ঞাসাবাদ করেছে বা উত্তম মাধ্যম দিয়েছে, যাই হোক না কেন, সে স্বীকার করেছে হ্যাঁ আমার কাছে একটা গরু আছে। কোথায় আছে? আমার শ্বশুর বাড়ি রেখে আসছি গরুটা। চুরি করে নিয়ে যায় শ্বশুর বাড়ি রেখেছে, অথবা তার অন্য কেউ চুরি করেছে, সেখান থেকে নিয়ে সে শ্বশুর বাড়ি রেখে আসছে। তো যেটাই হোক না কেন, গরু তার তথ্য মতো পাওয়া গেছে, শ্বশুর বাড়ি গেল ওই ব্যক্তির যে হ্যাঁ গরু পাওয়া গেল, তাহলে তার কথা মতো গরু উদ্ধার হলো। তার মানে 411 ধারায় সে অপরাধী হয়ে গেল। কিন্তু সে যে চুরি করেছে এটা কিন্তু প্রমাণিত নয়, কারণ এটা 164 ধারার মতে জুডিশিয়াল কনফেশন নয়। পুলিশের কাছে দেওয়া তথ্য যতটুকু মিলবে ততটুকু আদালতে ব্যবহার করা যাবে, কিন্তু এটা দোষ স্বীকৃতি নয়, কেননা ম্যাজিস্ট্রেটের কাছে সেটা স্বীকার করেনি তাই। তাহলে এখানে আপনি কি করবেন? 27 ধারায় ওপরে একটা ছোট করে টিক চিহ্ন দেবেন এবং নিচে দিবেন ক্রস চিহ্ন। উপরে টিক চিহ্ন, নিচে ক্রস চিহ্ন, কারণ এটা কনফেশন নয় এটা বোঝাতে, এবং এই তথ্যটা আবার সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে এই বোঝাতে। তার মানে 27 টিক চিহ্ন ক্রস চিহ্ন উভয়। প্রলোভন বা ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির ধারণা অপসারণের পর প্রদত্ত দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। এটা 24 ধারার ব্যতিক্রম। 24 ধারায় বলছে প্রলোভন ভয় দেখে যদি স্বীকারোক্তি নাই সেটা প্রাসঙ্গিক হবে না। এখন এখানে প্রলোভন ভয় দেখেও স্বীকারোক্তি যদি নিয়ে নেওয়া হয়, তাহলেও এটা প্রাসঙ্গিক হবে। মনে করেন যে রিমান্ডে গিয়ে ভয় টয় দেখিয়েছে যে তুমি যদি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এটা যদি স্বীকার না করো, আবার তোমাকে রিমান্ডে নিব, যে যতটুকু ডোজ দেওয়া হলো এর থেকে ডোজ বাড়িয়ে দেব। সেই ভয়ে হয়তো বা দোষ স্বীকার করতে পারে। এখন এই যে ধারণা অপসারণের পর এখন কোর্টকে কনভিন্স করতে সক্ষম হলো যে হ্যাঁ সে ভয় পেয়ে না, ভয়ের কোনো বিষয় না। আসামি পক্ষ যতই বলুক যে আমি যে দোষ স্বীকার করেছি সেটা আমি উইথড্র করতে চাচ্ছি। মনে রাখবেন, যারা প্র্যাকটিস করেন তারা জানেন, বা আদালতে যারা গেছেন তারা জানেন, বা না জানলেও আমি বলে দিচ্ছি, যে কেউ যদি দোষ স্বীকার করে সেটা আবার আদালতে আবেদন দিয়ে উইথড্র করা যায়, যে আমাকে ভয় দেখিয়ে বা এই পরিস্থিতিতে বা মানসিক অবস্থা আমার ঠিক ছিল না, ওই পরিস্থিতিতে আমি ভয় পেয়ে মিসলিড হয়ে বুঝতে পারিনি, না বুঝে কি করেছি, দোষ স্বীকার করেছি। আমি সেই দোষ স্বীকারটা কি করতে চাই? উইথড্র করতে চাই। এই আবেদনও দেওয়া যায়, অনেক সময় উইথড্র হয় অনেক সময় হয় না। তো এটা 28 ধারায় আছে। 28 ধারা হচ্ছে 24 ধারা ব্যতিক্রম। 28 ধারা একটা টিক চিহ্ন দিয়ে দেন, মানে 28 ধারায় যে দোষ স্বীকার সেটা প্রাসঙ্গিক হবে। ভয়ভীতি থাক, কিন্তু এই ধারণা যদি অপসারণ করতে পারে, প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে পারে যে ভয়ভীতি ছিল না, যদিও প্রকৃত পক্ষে আছে, কিন্তু আদালত যদি প্রমাণ করতে পারে ভয়ভীতি নাই। আচ্ছা, এখানে দেখবেন নার্কোটিক্স, নার্কোটিক্স টেস্ট, এরকম একটা টেস্ট আছে। যেমন খুব বড় অপরাধী, তাকে শরীরে একটা অনুমিত মাত্রায়, মানে যেটা অনুমোদন দেওয়া আছে এই মাত্রায় মাদক পুশ করা হয় শরীরে, তারপরে তার কাছ থেকে কি নাই তথ্য নেয়, বা অনেক সময় তাকে ওই যে ঘুমের ঘোরে, নেশার ঘোরে সে বলে ফেললো, বা হিপনোটাইজ করা হয়, এভাবে বলে ফেললো, তথ্য নিল, এবং সেই তথ্য অনুসারে যদি তদন্তের অন্যান্য তথ্য মিলে যায়, তাহলে বুঝতে হবে হ্যাঁ এই সে অপরাধী। তো সেটাও কিন্তু এই 28 ধারা অনুসারে প্রাসঙ্গিক হবে। দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি প্রভৃতির জন্য অপ্রাসঙ্গিক হবে না। মানে প্রাসঙ্গিকই হবে, 29 ধারাও টিক চিহ্ন প্রাসঙ্গিক। তার মানে অন্য কোনো ভাবে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, কিন্তু
আবার প্রতিশ্রুতি তো দিয়েছিল, আপনি বলেন এটা কাউকে বলবো না, ম্যাজিস্ট্রেট বলছে। কারণ আসামি কনফিউজড, বলবে কি বলবে না, ম্যাজিস্ট্রেট বিরক্ত হয়ে বলছে আপনি বলেন না, কাউকে বলবো না, আমি আর আপনিই জানবেন। এই যে কাউকে বলবো না, বিশেষ করে গ্রামের মহিলারা বলে বুবু কি হয়েছে বলো, বুবুর কাছ থেকে শুনে রেডিও চ্যানেলের মতন পুরো গ্রামে ছড়াই দেয়। কাউকে বলিস না যেন, ওইটাই আগে বলে যেটা নিষেধ করা হয়। তো এই 29 ধারা এরকম, যে ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি হয়েছে, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক, এটা 32 ধারার বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এখানে ডাইন ডিক্লারেশনের বিষয় বলা আছে, যে সকল ব্যক্তিকে সাক্ষী মর্মে তলব করা যায় না তাদের বিবৃতি বা যেটা মৌখিক হোক বা লিখিত হোক 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, 32 ধারায় বলা হচ্ছে। 32কে 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে 32-এর সাথে 8-এর একটা ভালো সম্পর্ক আছে, 32 8 এভাবে মনে রাখবেন। মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডিক্লারেশন হবে, অর্থাৎ প্রাসঙ্গিক হবে। 32-এর একে বলা আছে, এই 32-এর উপধারা 1 এটাও মনে রাখবেন। কারণ অনেক সময় ডাইং ডিক্লারেশন কত ধারার বিষয়বস্তু, মৃত্যুকালীন ঘোষণা কত ধারার বিষয়বস্তু। আচ্ছা, এটা যদি মৃত্যুকালীন ঘোষণা না বলে যদি মুমূর্ষুকালীন ঘোষণা বলা হয়, তাহলেও কিন্তু একই জিনিস, ভাষা চেঞ্জ করে কিন্তু আসে। যেহেতু জুডিশিয়ারি প্রশ্ন করে তো ভাষা রিসার্চ করেন ওনারা, উর্দু ফার্সি আরবি ভাষাও ব্যবহার করতে পারে, বলা যায় না। এখন আরবি ভাষা ব্যবহারের সম্ভাবনা আছে দেশের যে পরিস্থিতি। তো এটা বলতে যাচ্ছিলাম, 32-এর 1 উপধারাকে টার্গেট করে প্রশ্ন আসতে পারে। 32-এর 1, 32-এর 3, 32-এর 2 এভাবে দিতে পারে। ডাইং ডিক্লারেশন একজন ব্যক্তি দিলেন, কিন্তু পরবর্তীতে তিনি কোমায় চলে গেলেন। কোমা বোঝেন তো, মানে তিনি বেঁচে আছেন কিন্তু নড়াচড়া করছেন না বা উঠে চলাফেরা করতে পারছেন না, কিন্তু বেঁচে আছেন, লাইফ সাপোর্ট রে রাখা হয়েছে তাকে, ক্লিনিক্যালি তাকে বেঁচে রাখা হয়েছে সাপোর্ট দিয়ে। 6 মাস কোমাতে থেকে তিনি আবার বেঁচে উঠলেন, তাহলে তিনি 6 মাস আগে মরা অবস্থায়, মানে খুবই গুরুতর অবস্থায় যে নিজের মৃত্যুর কারণ বলে গেছিলেন, সেইটা আর মৃত্যুকালীন ঘোষণা হিসেবে ধরা হবে না। যেহেতু তিনি বেঁচে আছেন, তিনি আদালতে আসবেন, প্রপারলি জবানবন্দি দিবেন, তাকে জেরা করা হবে। মৃত্যুকালীন ঘোষণা কি জেরা করা যায়? আমার প্রশ্ন আপনাদের কাছে, একজন ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণা দিলেন, তো মৃত্যুকালীন ঘোষণাকে যদি আমি সাক্ষ্য বা জবানবন্দি হিসেবে ধরি, তাহলে মৃত্যুকালীন ঘোষণাকারীকে কি জেরা করা যায়? রিটেন প্রশ্ন যদি আসে, মৃত্যুকালীন ঘোষণাকারীকে কি জেরা করা যায়? উত্তর, উত্তরের সপক্ষে যৌক্তিকতা উপস্থাপন করুন। রিটেন কোশ্চেন, ছোট প্রশ্ন, কে উত্তর দিবেন? রনি আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নোট পেয়েছেন? না স্যার। আচ্ছা, কালকে হয়তোবা পেয়ে যাবেন, আপনাকে হয়তো আজকে পৌঁছে যাওয়ার কথা নোট, আজকেই পৌঁছে যাওয়ার কথা, বা গতকালকে মেবি পৌঁছে গেছে। ইনশাল্লাহ সমস্যা নাই স্যার, আপনি যে বলে দিছেন না আগে বড় নোটটা কমপ্লিট হওয়া দরকার, অত অস্থির হয়েও হুম, লাভ নেই। হ্যাঁ ওটা হ্যাঁ। তো শেষ মুহূর্তে পড়ে নিলেই হবে। এজন্য আমি আসলে অত এক্সাইটেড না এখন পর্যন্ত। না, তারপরেও 17 তারিখ থেকে কি 18 তারিখ থেকে মেবি আমি আনিব মডেল টেস্ট। হুম, মডেল টেস্ট তো দেরিতে শুরু হচ্ছে, মডেল টেস্ট পাওয়ার আগে পেলেই হলো। তো যাই হ্যাঁ হোক, স্যার একটু ইনশাল্লাহ করব। একটু ভাইয়াকে খোঁজ নিতে বলবেন, ওই মানে কুরিয়ার অফিস থেকে কি করছে না, জি স্যার, কালকে আমরা মেসেজ ইনশাল্লাহ দিচ্ছে না। খোঁজ নিব। আবার আরেকটা তথ্য আপনাদেরকে দিই, সারা বাংলাদেশে এই কিছুদিনের মধ্যে আমের বুকিং শুরু হবে। আমের বুকিং এর কারণে গতকালকে রাজশাহীতে যতগুলো কুরিয়ারের এজেন্ট ছিল সবাইকেই সকাল থেকে সারা দিন মিটিং করেছে, নির্দেশনা দিচ্ছিল। তো এই কারণে হয়তো বা অনেকের, অনেক এলাকাতে এগুলো হচ্ছে, মিটিং হচ্ছে, তাই তারা এই কাজগুলো করতে পারেনি। তো যাই হোক, আপনি প্রশ্ন উত্তর দেন, ডাইং জি ডিক্লারেশন স্যার। কারীকে জেরা করার সুযোগ আছে কিনা? স্যার একটু আগে আপনি তো বললেন ডাইং ডিক্লারেশন দিয়েছিল একদম মুমূর্ষু অবস্থায়, তারপর আইসিইউ থেকে বেঁচে ফিরে আসছে, অবশ্যই জেরা করা যাবে তখন। হ্যাঁ, তাহলে পরিস্থিতি দুইটা হবে, যে ডাইং ডিক্লারেশন দেওয়ার পরে যদি ব্যক্তি মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত ব্যক্তিকে জেরা করার কোনো সুযোগ নেই, এটা একটা পয়েন্ট। হ্যাঁ যদি মারা যায়। এবং দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে যদি তিনি ডাইং ডিক্লারেশন দেওয়ার পরে বেঁচে ফিরেন বা পরবর্তীতে তিনি বেঁচে যান,
জীবিত থাকা অবস্থায়, তাহলে তাকে আবার জবানবন্দি দিতে হবে এবং তাকে জেরা করার সুযোগ আছে। রিটেন প্রশ্ন জি এই স্যার। ধরনের আসতে পারে। ঠিক আছে, নয়েজ না হলে লাইনে থাকেন। এরপরে চলে যাই একটু ফাস্ট ফরওয়ার্ড হই। রেস জুডিকাটা, যে রেস জুডিকাটা সিপিসির কত ধারায় আছে বলেন? 40-এ, 11। 11-তে। আর এখানে আছে 40-এ। আর সিআরপিসি তে 403। হ্যাঁ, হ্যাঁ। একদম হ্যাঁ, গ্রাজুয়েট। হাসনাপু এতক্ষণ পরে লাইনে আসছেন। আচ্ছা, বিশারদের অভিমত বা অপিনিয়ন অফ এক্সপার্ট। অপিনিয়ন অফ এক্সপার্টকে কিন্তু থার্ড পার্টি মানে এক্সপার্টিজ বা মানে অপিনিয়ন অফ থার্ড পার্টি, কারণ তৃতীয় পক্ষ বলা হয়, কারণ এর সাথে মামলার পক্ষদের কোনো কি নাই, সম্পর্ক নাই। এটা প্রাসঙ্গিক হবে, 45 ধারাতে প্রাসঙ্গিক করা হয়েছে। তারপরে এই যে এক্সপার্ট অপিনিয়ন কোন ক্ষেত্রে, ফিজিক্যাল বা ফরেনসিক ক্ষেত্রে, এটা 45 তে করা হয়েছে। এটা লেটেস্ট 22 সালের। তো 22 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়, অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে 23 সালে অ্যামেন্ডমেন্ট থেকে কোনো প্রশ্ন চোখে পড়েনি আমার। এবার আপনাদের সময় কি অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে, যেমন এই যে 45-এ, এটা অ্যামেন্ডমেন্টের পরের। দেওয়ানি মোকদ্দমায় কথিত আচরণ প্রমাণের জন্য চরিত্র অপ্রাসঙ্গিক, 52-তে। তো অপ্রাসঙ্গিক হলে কি করে দিবেন? ক্রস দিবেন, আর প্রাসঙ্গিক হলে টিক চিহ্ন দিবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে কোন ধারে প্রাসঙ্গিক, কোন ধারে প্রাসঙ্গিক নয়, ছোট ছোট করে দিবেন। ক্রস মানে পড়বো না এটা না, ক্রস মানে প্রাসঙ্গিক নয় এটা। আচ্ছা, যে সকল বিষয় বিচারকের দৃষ্টিগোচরে নিবারযোগ্য, অর্থাৎ জুডিশিয়াল নোটিশেবল বিষয়, তা প্রমাণ করা নিষ্প্রয়োজন। আদালত, মনে করেন আজকে সারাদিনই কি ছিল, আজকে সারাদিনই ছিল হচ্ছে রবিবার। বিচারকও তো জানে যে আজকে রবিবার, এবং আজকে তারিখ হচ্ছে 13 তারিখ। তো আজকে যে 13 তারিখ বা আজকে রবিবার, এটাকে বিচারককে প্রমাণ করে দিতে হবে আদালতে? কোনো না। অ্যাডভোকেটকে প্রমাণ করার দরকার নাই, কারণ তিনি জানেন যে আজকে 13 তারিখ রবিবার। তো যেটা বিচারকের জানার কথা, সেটা প্রমাণ করার দরকার নাই, যেটাকে জুডিশিয়ালি নোটিশেবল। কারণ যিনি বিচারক তিনি তো সাধারণ মানুষ না, তিনি কি একজন বিজ্ঞ মানুষ। তো বিজ্ঞ মানুষকে যোগ্য জায়গায় যদি রাখা হয়, তাহলে এই জিনিসগুলো তিনি নিজেই দেখতে পারবেন। এখন ফিলিস্তিন এবং মানে প্যালেস্টাইন, ইংলিশে আমরা তো প্যালেস্টাইন উচ্চারণ করি, আর অন্যভাবে বলি ফিলিস্তিন। তো ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, অমানবিক যে ঘটনাগুলো ঘটছে, এইটা কিন্তু জুডিশিয়ালি নোটিশেবল একটা বিষয়। তো এইটা সবারই জানার কথা। তো এই রিলেটেড যদি কোনো কিছু বিষয় চলে আসে, তো এটাও আদালত নলেজে নিবেন। যে সকল বিষয় আদালত অবশ্যই গোচরে নিবেন, 11টি বিষয় গোচরে নিবেন, 57 ধারায় আছে, দেখে নিবেন মূল নোট থেকে বা ব্যারেক থেকে। স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই, ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুফ। তাহলে দুইটা জিনিস, বেসিক্যালি দুইটা জিনিস প্রমাণ করার দরকার নাই। এক হচ্ছে জুডিশিয়ালি নোটিশেবল বা বিচারক গোচরে নিবেন, নিজে থেকে দেখতে পাবেন সেটা, এবং যেটা অপরপক্ষ মেনে নিয়েছেন, অ্যাডমিট করে নিয়েছেন, সেটাও প্রমাণ করার দরকার নেই। কিন্তু কনক্লুসিভ প্রুফ যদি হয়, কনক্লুসিভ প্রুফও কিন্তু প্রমাণ করার, মানে মিথ্যা প্রমাণ করার সুযোগ আছে। কেউ যদি কনক্লুসিভ প্রুফ নিয়ে কথা বলে, সেক্ষেত্রেও কিন্তু যদি এরকম পরিস্থিতি আসে, সেটা যদিও বলা হচ্ছে খণ্ডনযোগ্য, তবুও সেটা কি প্রমাণ করতে হবে। কেন প্রমাণ করতে হবে? কারণ কনক্লুসিভ প্রুফটা আপনাকে তো প্রোভাইড করতে হবে। তাই, কারণ অপরপক্ষ কনক্লুসিভ প্রুফটা যদি বলে যে আমি এটা স্বীকার করছি না, অস্বীকার করছি, সেই ক্ষেত্রে সেটাও প্রমাণ করতে বলতে পারে আদালত, কনক্লুসিভ প্রুফও প্রমাণ করতে বলতে পারে। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আমরা, যে অ্যাডমিটেড ফ্যাক্টস নিড নট বি প্রুফ, এবং জুডিশিয়াল নোটিশেবল যে বিষয়গুলো, সেগুলো আবার প্রমাণের প্রয়োজন নেই। এইগুলো আপনারা খুব দ্রুত র্যাপিড রিভিশন করবেন, কারণ বুঝিয়ে দিয়েছি অনেকবার। কারো যদি বোঝার দরকার হয়, 22 সালের ভিডিও আছে, 23 সালের ভিডিও আছে, 24-এর ভিডিও আছে, 25-এরও ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আমার মূল নোট থেকে সেগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তো এগুলো আপনারা দ্রুত পড়ে নেবেন, বেশি তথ্য দেওয়া নেই, খুবই ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো দেওয়া আছে। তো এখানে ইঙ্গিত বহ প্রশ্ন,
ইঙ্গিতবহ প্রশ্ন বা লিডিং কোশ্চেন এর সংজ্ঞা: যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে সেটা হচ্ছে ইঙ্গিতবহ প্রশ্ন। আবার অপশনে থাকতে পারে যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না আছে। ইঙ্গিতবহ প্রশ্ন করলে হ্যাঁ বা না এ উত্তর বেশি হয়, তবুও হ্যাঁ বা না এ যে প্রশ্নের উত্তর যায় সেটা ইঙ্গিতবহ প্রশ্ন বা লিডিং কোশ্চেন, এটা বলা যাবে না। কি বলতে হবে? যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে। মানে বিশেষ করে জেরাতে আমরা অ্যাডভোকেট যারা আহ, আসামিকে যে মানে আসামিকে বাঁচানোর জন্য, আসামিকে খালাস করার জন্য জেরা করি বাদী পক্ষকে, তখন সাক্ষীদের জেরা করার সময় আমরা এটা লক্ষ্য রাখি যেন তিনি যেটা বলছেন সেটাকে আমরা এলোমেলো করে দিতে পারি, জবানবন্দির কথাটা যেন বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিতে পারে। এই কারণে কিছু উত্তর আমি প্রত্যাশা করি যে এই কথাটা তার মুখ দিয়ে বের হোক। তখন লিঙ্ক কোশ্চিন করা হয়, তখন তিনি কনফিউজড হয়ে হ্যাঁ বা না বলে দেয়, তখন সেটাই ম্যাজিস্ট্রেট বা বিচারক লিখে ফেলেন। ইঙ্গিতবহ প্রশ্ন যখন অবশ্যই করা যাবে না: সাধারণত বিরুদ্ধ পক্ষ আপত্তি উত্থাপন করলে আদালতের অনুমতি ব্যতীত কি করা যাবে না? জবানবন্দি ও পুন জবানবন্দিতে বা পুনরায় জবানবন্দিতে, অর্থাৎ এক্সামিনেশন এবং এক্সামিনেশন ইন চিফ এবং রি এক্সামিনেশনে ক্রস এক্সামিন ইঙ্গিতবহ প্রশ্ন বা লিডিং কোশ্চেন করা যাবে না। ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে না, তবে যে সকল বিষয়ে আদালত অনুমতি দিবেন, কি কি বিষয়ে আদালত ইঙ্গিতবহ প্রশ্ন করতে অনুমতি দিবেন জবানবন্দি এবং পুনরায় জবানবন্দির ক্ষেত্রে: যেমন ভূমিকা, শুরুতে কিছু বিষয় থাকে সেগুলো; অবিসাংবাদিত বিষয় মানে যেগুলো সেটেল হয়ে আছে, আনডিসপিউটেড আর কি, স্বীকৃত বা আনডিসপিউটেড অর্থাৎ পূর্বেই প্রমাণিত, ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে এরকম বিষয়ে 142-এ আছে। মনে করেন যে একটি যৌতুকের মামলা হয়েছে, মামলা অ্যাডমিটের সময় বাদীপক্ষ কাবিননামার ফটোকপি জমা দিয়েছে এবং আদালতকে মূল কপি, সার্টিফাইড কপি দেখিয়েছে। অপরপক্ষ যদি এটাকে চ্যালেঞ্জ না করে, মানে এই কাবিননামা মিথ্যা, ভুল, যদি কাজীর যে মূল ভলিউম সেটা তলব করতে না চায়, তাহলে এটা অ্যাডমিটেড বিষয়, অবিসাংবাদিত বিষয়। তো এটা বিষয়ে যদি জেরায় বাদী পক্ষকে প্রশ্ন করি, মনে করেন আমার একটা মামলায় কিছুদিন পরেই জবানবন্দি নিব, সাক্ষী দেওয়া হবে, তো জিজ্ঞাসা করলাম আসামি কে হয় আপনার? তো আসামি আমার স্বামী। তো আমি কি করছি? এটা ইঙ্গিতবহ প্রশ্ন না, কিন্তু আমি যদি এটা বলি আসামি তো আপনার স্বামী, তাই না? তখন সে কি বলবে? হ্যাঁ, আসামি আমার স্বামী। তো এটা লিডিং কোশ্চেন। তো এই লিডিং কোশ্চেন করলে কোনো সমস্যা নাই, কারণ এটা স্বীকৃত বিষয় বা এটাতে মামলার কোনো তার ক্ষতি হচ্ছে না বাদী পক্ষ, আসামি পক্ষের। আমি কি শিখিয়ে দিচ্ছি তা না। আমি যদি এটা প্রশ্ন করি আপনার কাছ থেকে 2024 সালের 1 জানুয়ারি যৌতুক চেয়েছে, তাই না? এটা করা যাবে না, কারণ তারিখটা তাকেই বলতে হবে কত তারিখে যৌতুক চেয়েছে, এভাবে প্রশ্ন করতে হবে জবানবন্দিতে। তবে জেরাতে লিডিং কোশ্চেন বা নর্মাল কোশ্চেন সবই করা যায়। ইঙ্গিতবহ প্রশ্ন যখন অবশ্যই করা যেতে পারে, জেরার সময় অবশ্যই ইঙ্গিতবাহী প্রশ্ন করতে হবে ক্রস এক্সামিনেশন এর ক্ষেত্রে, 143 ধারে আছে। আচ্ছা, জেরায় সাক্ষীকে তার পূর্ববর্তী লিখিত বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তার বৈপরীত্য প্রমাণ করা যাবে। বৈপরীত্য বলতে জবানবন্দিতে এক কথা বললো, পুনরায় জবানবন্দিতে যেন একটু ভিন্ন রকমের কথা বলে। মনে করেন জবানবন্দিতে আমি জিজ্ঞাসা কর, জবানবন্দিতে সে বলল যে আসামি প্যান্ট শার্ট পরেছিল। এখন আমি জেরা করার সময় ওই সাক্ষীকে জিজ্ঞাসা করছি যে আপনি যে বললেন আসামি প্যান্ট শার্ট পরেছিল, ঠিক বললেন তো? আরেক সাক্ষী যে বলে গেল আসামি পাঞ্জাবি পরেছিল এবং পায়জামা পরেছিল, তখন সে একটু কনফিউজ হয়ে যাবে। কনফিউজ হয়ে যে বলবে যে মনে হয় পাঞ্জাবি পায়জামাই পরেছিল। এটাই বৈপরীত্য, মানে আগে জবানবন্দিতে এক কথা বললো, পরে একটু ভিন্ন কথা বললো। 145-এ এটা বলা আছে। এভাবে আপনারা পড়ে নেবেন। দেখেন মাত্র 108টা তথ্য দিয়ে, 108টা পয়েন্টে আমি পুরো সাক্ষ্য আইনের খুবই মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো দিয়ে দিয়েছি।
এবং ধারা উল্লেখ করে দিয়েছি শেষে। এবার নওগাঁর এক স্টুডেন্ট, আমার নতুন স্টুডেন্ট, এক বড় ভাই আমাকে প্রশ্ন করলেন, তার উত্তর আমি দিচ্ছি। উনি ক্লাসে আছেন কিনা আমি চেক করে নিচ্ছি। উনি মেসেজ দিয়েছিলেন, একটা জিনিস জানতে চাচ্ছিলেন। আচ্ছা, উনি নিজ নামে ঢুকলে তো দেখতে পেতাম। আচ্ছা, বলা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্নটা কি? সেটা হচ্ছে বার কাউন্সিলে 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে সেগুলো, এবং জুডিশিয়ারি মানে সহকারী জজ পরীক্ষায় 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আসে সেগুলোকে বিগত সালের বা বিগত বছরের প্রশ্ন বলা হয়। তো এগুলো সবগুলোই পড়তে হবে, এখান থেকে যেন রিপিট হলে পারেন। তো এই বিগত সালের প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন। আমার মূল নোটে ছিল, বাজারের গাইডে ছিল, প্রশ্ন ব্যাংকগুলোতে আছে। দেখেন জুডিশিয়ারিতে এই প্রশ্নটা ছিল যে ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড, তাহলে এখানে অ্যাডমিটেড হবে। আরেকটা বিষয়, এখানে অ্যাডমিটেড না দিয়ে কি আসতে পারে? জুডিশিয়ালি নোটিশেবল ফ্যাক্ট, জুডিশিয়ালি নোটিশেবল ফ্যাক্ট নিড নট বি প্রুভড। আচ্ছা, এভাবে আপনারা পড়তে থাকবেন। এখানে দেখেন যে কোনটি প্রাইভেট ডকুমেন্ট, কোনটি পাবলিক ডকুমেন্ট, এই নিয়ে প্রশ্ন প্রতিবার একটা দুইটা হচ্ছেই। তো এখানে আমি আপনাদের একটা লিস্ট করে দিয়েছি প্রাইভেট ডকুমেন্ট এবং পাবলিক ডকুমেন্টের মধ্যে। আচ্ছা, জুথিয়াপু লাইনে থাকবেন। বিগত সালের প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন, এখানে আমি আর পড়ে দিচ্ছি না। নতুন প্রশ্ন। নতুন প্রশ্ন কি? বিগত সালের প্রশ্নে যেগুলো এসেছে সেগুলো রিসার্চ করে কিছু নতুন প্রশ্ন তৈরি করার চেষ্টা করেছি, সেগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। সর্বশেষ কত সালে সংশোধন হয় এই সাক্ষ্য আইন? সর্বশেষ 2022 সালে সংশোধন হয়, এটা মনে রাখবেন। 2022-এ সংশোধন হয়, যে ডিজিটাল বিষয়গুলো নিয়ে আসা হয়। তারপরে প্রশ্ন করা হচ্ছে কোন ফৌজদারি মামলায় আসামির সাজা হবে যদি মামলাটি প্রুফ, যখন মামলাটি প্রমাণিত হয় তখন। আচ্ছা, আসামির সাজার জন্য একটা মামলার পরিস্থিতি তিন ধরনের পার্ট হতে পারে: প্রুফড, ডিসপ্রুভড, নট প্রুফড। যদি ডিসপ্রুভড হয় বা নট প্রুভড হয় তাহলে আসামি দুই ক্ষেত্রে খালাস পাবে। শুধুমাত্র প্রুভড হলে গা খালাস পাবে না, সাজা হবে কম বেশি। তাহলে ক হচ্ছে সঠিক উত্তর। তো এইভাবে নতুন প্রশ্ন আছে, নতুন প্রশ্নের কোনো উত্তর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, কিংবা কেউ যদি নতুন প্রশ্ন পড়ার পরে একটু বুঝতে সমস্যা হচ্ছে এরকম মনে হয়, তাহলে আমাকে বলবেন যে স্যার এত পৃষ্ঠার, অবশ্যই এই যে পৃষ্ঠা নম্বর উল্লেখ করবেন, যে পৃষ্ঠা নম্বর এত, প্রশ্ন নম্বর এত, স্যার বুঝলাম না বা ভাইয়া বুঝলাম না। আমি সেইটা আগামী মঙ্গলবার থেকে সেগুলো হেল্প করার চেষ্টা করব। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে এভাবে উত্তর করতে হবে। আপনারা প্রশ্ন দিতে থাকেন, আমি মঙ্গলবার থেকে রিপ্লাই দিতে শুরু করব। আগামীকালকে ছুটির দিন, কালকেও কিছু রিপ্লাই দিতে পারি। তবে এত অর্ডার আসছে যে রিপ্লাই দেওয়ারও সময় পাচ্ছি না। অর্ডার ওই কারণে আমি বন্ধ করে দিলাম, আমি আর নোটের অর্ডার নিব না। কালকে হয়তো বা অর্ডার নিব ছুটির দিন, কালকে অর্ডার নেওয়ার পরে তারপরে অর্ডার একেবারে ক্লোজ করে দেব। কারণ এই অর্ডার নিতে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। অর্ডার করার আগেও মানুষ ফোন দেয়, অর্ডার করার পরেও ফোন দেয়। সবচেয়ে ভালো হয় কি, আপনি অর্ডার করছেন, আমি তো বলেই দিয়েছি কিভাবে অর্ডার করতে হবে। আপনি টাকাটা সেন্ড করে আপনার ঠিকানাটা দিয়ে দেন, তাহলেই হয়ে গেল। টাকাটা পেয়েছি কিনা এটা আপনি চেক করার জন্য কোন নম্বর থেকে টাকা পাঠালেন সেই পুরো নম্বর অথবা নম্বরের লাস্ট দুইটা ডিজিট বলে দিলেই তো হয় যে শেষে এত। তাহলে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পর হলেও সেটা দেখে কি করে দিব যে আমি টাকা পেয়েছি বা 300 টাকা রিসিপ্ট বলে এভাবে মেসেজ দিয়ে দিব। কিন্তু তা না করে আগে
উনি একবার ফোন দিচ্ছেন, পরে ফোন দিচ্ছেন, এটা প্রায় সবাই করছেন। এটা করলে আমার সময় নষ্ট হচ্ছে, এবং এই কারণেই অনেকের নোট যেতে দু একজনের মিসিং হয়ে যাচ্ছে, কারণ অনেক মেসেজ চলে আসছে। আচ্ছা দেখেন, পেনাল কোড এর ধারাসমূহে বার্ডেন অফ প্রুফ আলোচনা করা হয়েছে কোন ধারাগুলোতে? বার্ডেন অফ প্রুফ আছে হচ্ছে গয়ে, যেটা আছে 101 থেকে 114। আর এই বার্ডেন অফ প্রুফ আবার তৃতীয় খণ্ডে আছে। নতুন প্রশ্ন আমি 38টা তৈরি করে দিয়েছি, এটা কিন্তু কম না। ছোট একটা মাঝারি আইনে 38টা নতুন প্রশ্ন, মানে অনেকগুলো প্রশ্ন। এবার দেখেন, কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, আমি এটা সবগুলোই পড়ে দেওয়ার চেষ্টা করব, যেখানে যেখানে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন। এবং আমি চেষ্টা করব এই জায়গাতে একটু বেশি জোর আরোপ করতে, কারণ এখানে আপনাদের হেল্পটা অ্যাকচুয়ালি বেশি লাগবে। আর বাদ বাকি আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। কোন ধারায় সাক্ষ্যের যোগ্যতা সম্পর্কে বলা আছে? 23 সালের প্রশ্ন। সাক্ষ্যের যোগ্যতা 118 ধারা থেকে শুরু করে 134 ধারার মধ্যে আছে। এটা নবম অধ্যায়ের বিষয়। বলেন। হ্যাঁ, কে যেন কি বলতে চাচ্ছিলেন, বলেন। আচ্ছা, আমি ওটাই বলছিলাম যে 118 থেকে 134 ধারা পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, তো এটা কিন্তু নবম অধ্যায়ের বিষয়, তাই না পো? নবম জি অধ্যায়ে জি। বলা হচ্ছে 118 থেকে 134। 34, হ্যাঁ। সবগুলোই সাক্ষীর যোগ্যতার ধারা, তাই বুঝতে সমস্যা হবে যে আসলে এখানে তো কি নাই, 118 নাই। অনেকে মনে করে 118 হচ্ছে যোগ্যতার ধারা, কিন্তু হুম একশো হুম। আঠারো থেকে 134-এর মধ্যে যে ধারাগুলোর অবস্থান, সবগুলোই সাক্ষীর যোগ্যতা সংক্রান্ত ধারা। যোগ্যতা তাহলে কোনটা সঠিক? 120 হচ্ছে সাক্ষীর যোগ্যতার এই জি জি। 118 থেকে 134-এর রেঞ্জের মধ্যে আছে। তাহলে এখানে উত্তর 120। অনেকে কনফিউজ হতে পারে, উত্তর খুঁজে না পেয়ে হয়তোবা এক্সিপ করতে পারে এই ধরনের প্রশ্ন। হয়তোবা যারা গতবার পরীক্ষা দিয়েছে তাই করেছেন। ক এর বিরুদ্ধে চুরির অভিযোগ চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক? জুডিশিয়ারি 14 প্রশ্ন। এখানে দেখেন, ক এর জন্য, ক এর অন্য একটি যৌতুক মামলা ছিল। কি মামলার বিচার হচ্ছে? চুরির মামলার। যৌতুক মামলা ছিল কিনা এটা প্রাসঙ্গিক না, কারণ যৌতুকের সাথে চুরির কানেকশন নাই। ক অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছিল। যখন কোনো ব্যক্তি চুরি মামলায় খালাস পায়, তার মানে তো সে চোর নয়। পরিষ্কার হয়ে গেল না, সে নির্দোষ। এই কারণে এই মামলা দিয়েও বর্তমানে যে তার বিরুদ্ধে আরেকটা চুরির মামলা হয়েছে, এটা দ্বারা কোনো কি পাওয়া যাবে না, সুবিধা পাওয়া যাবে না। অন্য একটি যৌতুক মামলায় দণ্ডিত হয়েছে। যৌতুক মামলায় তার সাজা হয়েছিল, 1 বছরের জেল হয়েছিল, বা আপিলে আপোষ শেষে বের হয়ে আসছে। যাই হোক না কেন, সেটার কোনো রেলিভেন্সি নাই। তবে হ্যাঁ, চুরির মামলা হলো, বর্তমানে চলছে, এবং এর আগেও সে চুরি মামলায় দণ্ডিত হয়েছে। তার মানে এবার কি হয়ে গেল, তথ্য ম্যাচ করলো, মিলে গেল অনেকটা। আপুদের কি ওই 3 পিসের 3টা পিস ম্যাচ না করলে আবার ওনারা পড়েন না, তাদের জন্য স্পেশালি তৈরি করা হয়। আমার বাড়িতে আমার মিসেস এবং কন্যা সন্তান আছে, এগুলো আমি বুঝি। তো দেখবেন যে চুরির মামলা হয়েছে এবং চুরিতে দণ্ডিত হয়েছে, স্যার এ একেবারে পাক্কা একজন কি চোর। তার মানে আগেও তার চুরির অভ্যাস আছে। ইজ এ হ্যাবিচুয়াল অফেন্ডার, অভ্যাসগত চোর, অপরাধী। তার সাজা দেন ইওর অনার। এভাবে আর্গুমেন্টে খুব ভালোভাবে বলা যাবে। তাই এটা উত্তর হবে গ। অপশন খ সঠিক মনে হতে পারে, কারণ অপশন খয়েও চুরি মামলার কথা বলা আছে। খ পড়ে অনেকে গয়ে আসার আগেই খ পূরণ করতে শুরু করে দিবেন, তখন আপনার উত্তরটা ভুল হবে। সাবধান। এভিডেন্স অনুযায়ী বিশারদের মতামত আদালতের ওপর কি হবে? তো বিশারদ মতামত দিচ্ছে আদালতের জন্য, সেটা অনেকেই মনে করতে হবে ক। কয়ে দেখেন একটা আইসক্রিম দিয়ে দেওয়া আছে, বিশারদ এক্সপার্ট মানুষ দিয়ে দিচ্ছে একটা কোনো তথ্য, এটা তো আদালত মানতে বাধ্য, এটা মনে হতে পারে। তাই অনেকেই উত্তর ক মনে করতে পারে, কিন্তু এটা আসলে খ হবে। আবার অন্যান্য যে অপশনগুলো, এটা বিবেচনামূলক, আদালত নিতেও পারে নাও নিতে পারে। ডিসক্রিশনারি পাওয়ার, নির্দেশনামূলক উপদেশমূলকও মনে হতে পারে। তাই এই প্রশ্নটির অপশনগুলো উপলব্ধি করা বেশ কঠিন, উপলব্ধি করে আপনাকে উত্তর করতে হবে। এটা একটা উন্নত বা হায়ার আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় আছে, তাছাড়া এটা বোঝা যাবে না। মানে এটা কোনো সেকশনে ওইভাবে ঠিকভাবে আসেনি, আসলেও নলেজে আসার কথা না। পুরো 45 পড়লেও এটা মনে থাকবে না, এটা মুখস্থ করে ফেলতে হবে।
পাবলিক ডকুমেন্ট নয়। পাবলিক ডকুমেন্ট নয় মানে কি? পাবলিক মানে কি? সরকারি। তার মানে বেসরকারি ডকুমেন্ট কোনটা সেটা জানতে চাচ্ছে। পাবলিক ডকুমেন্ট নয় মানে বেসরকারি ডকুমেন্ট কোনটা সেটা জানতে চাচ্ছে। সার্টিফাইড কপি অফ দ্য রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি যদি রেজিস্টার করে সার্টিফাইড কপি নেওয়া হয়, তাহলে সেইটা কিন্তু সরকারি দলিল হবে, পাবলিক ডকুমেন্ট হবে। আপনার নয়েজ হওয়ার কারণে আপনাকে মিউট করে দিলাম। তারপরে দেখেন, গয়ে কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র, তারপরে গ্রেপ্তারি পরোয়ানা, এই তিনটাই হচ্ছে সরকারি দলিল। আরেকটা কি আছে? তদন্তকালে পুলিশের দিনপঞ্জি। এই যে তদন্তকালে পুলিশের দিনপঞ্জি, এটাই কিন্তু সঠিক উত্তর। কেন সঠিক উত্তর এটা? কারণ তদন্তকালে পুলিশ যে দিনপঞ্জি রাখে সেটাকে কেস ডায়েরি বলা হয়। কেস ডায়েরি কখনো কি না, সরকারি ডকুমেন্ট না। কারণ পুলিশ সেটা নিজের হেল্প হিসাবে, তদন্তের হেল্প হিসাবে সেটা ব্যবহার করে থাকেন। এখানে সবগুলোই পাবলিক ডকুমেন্ট মনে হতে পারে। কি কারণে? কারণ সরকারি কর্মকর্তার কার্যের যে লিপিবদ্ধ বিষয়বস্তু সেগুলো সাধারণত সরকারি ডকুমেন্ট হয়। কিন্তু তদন্তকালে পুলিশের দিনপঞ্জি এটাও মনে হতে পারে যে সরকারি ডকুমেন্ট, কারণ পুলিশ তো সরকারি একজন কি সার্ভিস হোল্ডার। তো পুলিশের যে দিনপঞ্জি সেটাও হতে পারে, মনে হতে পারে, কিন্তু না। এখানে আবার একটা অপশন থাকতে পারে, অ্যাডভোকেট এর ডায়েরি। আমাদের একটা ডায়েরি আছে না, অ্যাডভোকেট হিসাবে কবে কত তারিখে কোন মামলা আছে এটা মেনটেন করতে হয় আমাদের। তো এটাও যদি দিয়ে দাও, এটাও কিন্তু কি না, পাবলিক ডকুমেন্ট নয়। একটা প্রশ্ন করব, মনে করেন আমি পাবলিক প্রসিকিউটর বা এপিপি বা পিপি নই। তো কোনো পিপি মহোদয় বা এপিপি মহোদয় বা জিপি বা এজিপি, তার তো একটা অ্যাডভোকেট ডায়েরি আছে, আছে কিনা? তো তিনি সরকার পক্ষের আইনজীবী। তো সরকার পক্ষের আইনজীবীর সরকারি দায়িত্ব পালনের জন্য তার একটা কি ডায়েরি আছে। তো সেই ডায়েরিটা কি সরকারি ডকুমেন্ট হবে কিনা, এটা আমার প্রশ্ন। কে লাইনে আসবেন? মহিউদ্দিন ভাই বলেন, পাবলিক প্রসিকিউটরের অ্যাডভোকেট ডায়েরি সরকারি ডকুমেন্ট কিনা? জি স্যার, এটা সঠিক দলিল। সরকারি দলিল বলছেন। আর কে বলবেন, বলেন। জয় বলছে না। জয়ের সিনিয়র পাবলিক প্রসিকিউটর ছিল। আর কে বলবেন? দেখেন, আমার যেখানে যেখানে মনে হয় যে আপনারা কনফিউজড হবেন, সেখানে সেখানে আমি কি প্রশ্ন করার চেষ্টা করি। দুইজন অলরেডি দুই উত্তর দিছে। জয় বলছে সরকারি দলিল না, আর মহিউদ্দিন ভাই বলছেন যে সরকারি দলিল। প্যাচ লেগে গেল। এবার আপনারাও কনফিউজড হয়ে গেলেন। রনি আপু বলেন। এটা একটা ব্যক্তিগত একটা ব্যাপার, এটা সরকারি না। কারণ ওই সরকারি না। লয়ার, হ্যাঁ উনি হচ্ছে ওনার সুবিধার্থে এগুলো মামলার নাম্বারগুলো লিখে রাখেন। আর তো কোর্টের এখানে, ভিতরে যে একটা খাতা থাকে মামলার, হ্যাঁ, ওইটা হ্যাঁ, সরকারি। যেটাকে কি বলে, কজ লিস্ট। কজ কজ লিস্ট লিস্ট, বা ওইটা সরকারি। দৈনিক কার্য তালিকা, সেটা কিন্তু সরকারি দলিল। হ্যাঁ, খুব সুন্দর জি। উদাহরণ দিয়েছেন। এগুলো অপশনে চলে আসতে পারে না? জি স্যার। আচ্ছা, নোট পাওয়ার পরে আমি যে স্যার কৌশল মনে আমার স্যারও পিপি ছিলেন হুম, হুম। সরকার তাহলে বদলের আগে। ওইটা আর না বলি, খুব সেনসিটিভ ম্যাটার এখন। উনি ছিলেন, উনি হচ্ছেন দায়রা জজের পিপি ছিলেন। আমি ওনার এই খাতাটা দেখতাম। তাহলে সেটা অবশ্যই সরকারি দলিল নয়। ব্যক্তিগত। মহিউদ্দিন ভাই ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, তাহলে বুঝে শুনে উত্তর দিবেন। র্যাপিড রিভিশন ক্লাস 1 বছর পড়ার পরেও যদি এরকম হয় তাহলে হবে না, কিন্তু তার মানে কনসেপ্টের সমস্যা আছে। কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। তারা যারা যারা না বলেছেন তারা তারা জয়যুক্ত হলেন, আর যারা যারা হা বলেছেন তারা তারা একজন মহিউদ্দিন ভাই। কোনটি সরকারি দলিল নয়? একই প্রশ্ন, 23 এখানে সালে। একটু বলে নেই, মানে আমরা আসলে এই বিষয়টার আপনি যদি একটা তালিকা দিয়ে দেন, আসলে এইটা হুম, একটা প্রশ্ন আসবেই, আসেই। হুম। কোনটি এই দেখেন সরকারি কোনটি তালিকা, সরকারি না, এই মানে দেখেন তালিকা তালিকা। আচ্ছা দিয়ে দিচ্ছেন, আমি এখনো নোট পাইনি তো স্যার, এই জন্য। হ্যাঁ,
এই দেখেন তালিকা, হুম। এখনই দেখে নেন, এই যে নোট এখন সেকেন্ডের মধ্যে আপনার চোখের সামনে। জি স্যার, হ্যাঁ এইটা খুব কনফিউজড করে ফেলতেছে আমাদেরকে। হ্যাঁ, কারণ এই যে এই কারণে সেটেলমেন্ট কি কি, এটা আমি 23 সালে পরীক্ষা দিছিলাম তো, দুইটার একটাও বুঝতে পারিনি। তো পুলিশের এটা আপনাদের, দিনপঞ্জিটাও বুঝি নাই, আবার সেটেলমেন্ট অফিস কি কি বলছে, মানে সবকটাই খুব কনফিউজিং ছিল যে কোনটা যে হবে কোনটা হবে না, একটাও দিতে পারিনি স্যার। আচ্ছা এটা একটু দুর্ভাগ্য। আলোচনা করে দিই। হ্যাঁ, তাহলে কনফিউজ জি আর স্যার। হবেন না। তো কোনটি সরকারি দলিল নয়? এখানে জন্ম সনদ, জন্ম সনদ আমার তো আমার কাছেই তো থাকে, তারপরও সরকারি, কারণ এটা সরকার দেয়। নিবন্ধন সরকার থেকে নিতে হয়, আপনি চাইলেই আপনার যে জন্ম সনদ সেটা তারিখ চেঞ্জ করতে পারবেন? আপনি চাইলে না স্যার। পারবেন না, কারণ এটা সরকারি সম্পদ। আপনার যে এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, সেটাও সরকারি দলিল, আপনাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। তো এইটাও আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না, করলে প্রপারলি কি করতে হবে, সরকারের কাছ থেকে আবেদন করে করে নিতে হবে। নামের বানান পরিবর্তন করা যায়, কিন্তু জন্ম তারিখ পরিবর্তন করা খুব টাফ। আরজি, আরজি বলতে সিভিল মামলার যে প্লেন্ট, সেটাই, মানে এটা একটা প্লিডিং। তারপরে কি আছে, সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট। সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট যে রিপোর্ট, সেটাও কিন্তু সরকারি দলিল। যেমন নকশা, পর্চা বা খতিয়ান, এগুলো সরকারি দলিল। তো তেমনি সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্টটাও সরকারি দলিল। এবার এখানে দেখেন, খ নম্বরে বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, ওই যে পুলিশ যে বিবৃতি নিচ্ছে সেটা সরকারি দলিল যেমন নয়, ম্যাজিস্ট্রেট যদি বিবৃতি নেয় সেটাও সরকারি দলিল নয়। মানে উপরে খ আর নিচেও খ, এই দুইটাই কিন্তু বেসরকারি দলিল। ম্যাজিস্ট্রেট গেছেন যে, এখানে বিবৃতি নেওয়া মানে রাফ নেওয়া অনেকটা, এইভাবে মনে রাখবেন যে রাফ নেওয়া। যেমন আমি এই নোট তৈরি করার আগে একটা রাফ নিয়েছি, ওয়ান ওই সিক্সটি রাফ। ফোর কি সরকারি নয়? 164 ডেফিনেটলি সরকারি। ওইটা সরকারি হবে কিন্তু এইটা না। হ্যাঁ, এটা না। বিভাগে অনুসন্ধানে এটা ইনকুইরি, আর ওটা তো জুডিশিয়াল কনফেশন, একটু আগে শেখালাম। আর এটা হ্যাঁ, হচ্ছে ওই জন্যই ইনকুইরি। তো এটা আরেকটু ক্লিয়ার হয়ে নিলাম, কারণ এটাও ম্যাজিস্ট্রেটের একটা করতেছে। ওটা হচ্ছে স্বীকারোক্তি নিচ্ছে একটা আসামির, কনফেশন। আর এটা হচ্ছে একটা অনুসন্ধান করতেছে, জাস্ট একটা তথ্য নিচ্ছে। এই জন্য আচ্ছা, এটা একটা। আরেকটা আরেকটা বিষয় ক্লিয়ার করি। বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত যে বিবৃতি, এইটার সাক্ষ্যগত মূল্য নাই। তিনি সেটা গ্রহণ করবেন, এখান থেকে তিনি একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু এটা সাক্ষ্যগত মূল্য নাই। আচ্ছা, একটা মামলায় জেরা জবানবন্দি হয়েছে, তারপর কি হয়, আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। যুক্তিতর্কের সময় আদালত বলতে পারে আপনারা লিখিত যুক্তিতর্ক পেশ করেন। তো আমি প্রায় মামলাতেই লিখিত যুক্তিতর্ক পেশ করিয়া থাকি, এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ। আমি যদি সময় পাই, চেষ্টা করি আমি 100% মামলাতেই লিখিত যুক্তিতর্ক দেওয়ার চেষ্টা করি, এটা খুবই ভালো একটা জিনিস। ম্যাজিস্ট্রেট বা বিচারক আমার প্রতি কি খুশি হন। কি কারণে, তার কোথায় কি কে কি বলেছে সেটা আমি মুখে না বলে আমি লিখিত যুক্তিতর্ক দিয়ে দিই, এবং আদালতে সেটা ব্রিফ করে দিই। তাহলে তার জন্য এই যে নলেজের রাখার দরকার হচ্ছে না, এবং যখন আমি আর্গুমেন্ট করছি তখন ওনাকে আর নোট ডাউন করতে হচ্ছে না। নাহলে ওনাকে সাদা একটা পেজে নোট ডাউন করতে হয় যে একজন অ্যাডভোকেট, তিনি বাদী বা বিবাদী পক্ষে কি বলছেন সেটা ওনাকে লিখে নিতে হবে। কারণ এত মামলা উনি মনে রাখবেন কি করে যে কোন মামলায় কে কি বললেন? তাহলে আর্গুমেন্ট বলার কোনো ভ্যালুই থাকবে না যদি নোট না নেন। ওই কারণে ওনার যেন নোট নিতে না হয়, ওনার কষ্ট কমিয়ে দিলাম। ওনার যেহেতু কষ্ট কমিয়ে দিলাম, আমার প্রতি তো একটু সফট কর্নার তৈরি হবে। না, লার্নেড একটু পরিশ্রম করে, একটু সফট কর্নার হলেও তৈরি হবে, একটা অ্যাডভান্টেজ পাবো আমার পক্ষে রায় নিয়ে আসার জন্য। এটা আপনারা চেষ্টা করবেন রিটেন আর্গুমেন্ট দিতে। তো যদি অ্যাডভোকেটের রিটেন আর্গুমেন্ট কি সরকারি দলিল না সরকারি দলিল নয়, বলেন, কে বলবেন? রিটেন আর্গুমেন্ট, স্যার এটা তো সরকারি হয়ে যাচ্ছে, কারণ ওটা তো লিপিবদ্ধ ওখান থেকে তো। না স্যার, এটা হচ্ছে আপনি দিলেন, দেন হুম, ওখান থেকে উনি আবার যাচাই বাছাই করে নেবে নাকি? এই আর্গুমেন্টটা তো লিপিবদ্ধ হয়ে যায় স্যার, এটা সরকারি হয়ে যাবে না? আচ্ছা, তাহলে আমি বলি আর্গুমেন্ট যাওয়ার পর সেটার মানে কোথায় যায়। আর্গুমেন্ট নেওয়ার পরে ওই আর্গুমেন্টটা উনি চাইলে ওই নথির মধ্যে গেঁথে রাখতে পারেন, মানে জুডিশিয়াল রেকর্ডের মধ্যে প্রবেশ করাতে পারেন।
নিতে না পারেন চাইলে বা উনি ডাস্ট প্রয়োজনীয় অংশটুকু নেবেন, নাহলে নেবেন না। হ্যাঁ, অথবা উনি ডাস্টবিনেও ফেলতে পারেন, সেটার জি স্যার। কোনো মূল্য নাই। তাহলে ও যদি উনি গেঁথেও রাখেন, সেটার এভিডেন্সিয়াল কোনো ভ্যালু নাই। ওনার ভ্যালু থাকবে না। অবজারভেশনের জন্য সেটা দরকার আছে, যেহেতু এভিডেন্সিয়াল কোনো ভ্যালু নাই, তাই সেটার কোনো সরকারি দলিল নয়, সেটা বেসরকারি দলিল। আবার আমি যে মুখে বললাম তিনি নোট করে নিলেন, বা আরেকজন অ্যাডভোকেট, আমি তো লিখিত দিই, আমার প্রতিপক্ষের অ্যাডভোকেট মুখে বললেন, তো উনি যেহেতু লিখিত দিচ্ছেন না, উনি কিছু নোট করে নিচ্ছেন। তো ওই নোটটাও যদি উনি মামলার কাগজের মধ্যে রাখেন, সাধারণত রাখেন না, কারণ এটা রাফ। আবার বলি, এটা ড্রাফট বা রাফ। রাফ জিনিস রাখবেন না উনি, ফেলে দিবেন। রায় করার সময় উনি পাশে রেখে রায়টা করবেন, আদেশটা লিখবেন, জাজমেন্টটা দেওয়ার পরে ওটা কিন্তু ফেলে দিবেন। লিখিত আর্গুমেন্টও সাধারণত ফেলে দেওয়া হয়, তবে সিভিল মামলায় লিখিত আর্গুমেন্টটা রাখার মানে অভ্যাসটা আছে বিচারকদের, ক্রিমিনাল মামলায় রাখতে আমি দেখিনি। তো এটা তাহলে কি হবে না, রেকর্ডের মধ্যে কাগজ আকারে থাকলেও সেটার এভিডেন্সিয়াল ভ্যালু না থাকার কারণে সরকারি দলিল নয়। আলোচনার জন্য প্রয়োজন, এই জায়গাটা আপনি ক্লিয়ার করছি, কারণ এখানে 1 বা 2 নম্বর কমন পাবেন। সবগুলোই সরকারি দলিল মনে হতে পারে, কারণ ওই যে একটু আগেই রনি আপু বলছিলেন, কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোনো কারণে পুনর্পরীক্ষা বা রি এক্সামিনেশন করতে পারে। রি এক্সামিনেশন করার কারণ কি, বা হেতুবাদ কি, বা গ্রাউন্ডস কি, সেটা আছে পূর্বের বক্তব্য স্পষ্টীকরণে। মানে পূর্বে যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্যের মধ্যে একটু অস্পষ্টতা বা অস্বচ্ছতা আছে, সেটা একটু ক্লিয়ার করতে। কোনো কোনো কিছু মিথ্যা প্রমাণ, বিশেষজ্ঞের মতামত বিষয়। আবার এখানে আছে ঘ, পূর্বের বক্তব্যে ভুল শোধরানো, আগে একটু ভুল করেছে পরে একটু শুধরিয়ে নিল। ঘ, মনে হতে পারে সঠিক উত্তর, কিন্তু জবানবন্দি ভুল শুধরানোর সুযোগ নাই রি এক্সামিনেশনে। তাহলে তো সব মামলাতেই জবানবন্দি আমরা শুধরে নিব, যেন আসামি কনফার্ম সাজা পায়, যেন মামলা ফেল না করে। তাহলে ভুল শুধরানোর সুযোগ নিলেই তো আসামি পক্ষের আইনজীবী বললে, ইওর অনার, আই অবজেক্ট, এটা করতে দেওয়া হবে না। উনি বললেন শনিবারে অপরাধ হয়েছে, কিন্তু মামলায় লেখা আছে রবিবারে অপরাধ হয়েছে। তাহলে উনি ভুল শুধরানোর চেষ্টা করছেন, তাহলে এটা রি এক্সামিনেশনে আমি করতে দিব না, আমি এটা ঘোর বিরোধিতা করছি। একটা মামলা হয়, মামলায় 20 জন আসামি, আর বাদী পক্ষ 2 জন মাত্র সাক্ষী দিয়েছে, নিজে এবং তার সন্তান, তাও আবার মাইনর। মাইনর হতে পারে, নো প্রবলেম। তো যে মাইনর, সে যদি সাক্ষী হিসাবে আসে, বয়স তার হচ্ছে 14-15, 14-15 বছরের একটা ছেলে আমার সামনে দাঁড়িয়েছে। তো আমি তাকে কি করতে পারি তার নিজেও ধারণা নেই, এবং অপরপক্ষের আইনজীবী মোস্ট সিনিয়র, কিন্তু আমি সিনিয়র না হলে, আমি যেহেতু পড়াশোনা করি, আমি কি করতে পারবো উনি ধারণাও করতে পারেনি। তো আমি একটা প্রশ্ন করলাম যে, আমি তুমি করেই বললাম যে, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? তো বললো আমি ক্লাস 7-এ পড়াশোনা করি। আচ্ছা, তো এই যে অপরাধটা হয়েছে, এটা বিষয়ে এলাকায় নিউজ হয়েছিল, এটা কি তুমি জানো? তো হ্যাঁ জানি। আচ্ছা, এই নিউজটা কি তুমি দেখেছো? তে না। নিউজটা কি তুমি পড়েছো? না, পুরোটা একটুও পড়িনি। তো আমি বললাম যে, তুমি কি ফেসবুক আইডি ব্যবহার করো? হ্যাঁ, ব্যবহার করি। তো ওই নিউজের একটা নিচে তোমার ফেসবুক আইডি থেকে তুমি নিজে কমেন্ট করেছো, এটা মনে পড়ছে? তখন মুখ বন্ধ, কারণ আমি এত রিসার্চ করেছি যে ওই নিউজের নিচে যতগুলো কমেন্ট ছিল, হাজার হাজার কমেন্ট আমি কি করেছি, পড়েছি। এবং ও ছেলের নাম কি, যখন সাক্ষীর লিস্টে আমি দেখেছি কি এটা কে, তো এটা এই ব্যক্তি হচ্ছে বাদীর ছেলে। তখন এই সাক্ষীদেরকে আমি সার্চ করে খুঁজে বের করছি যে সে একটা কমেন্ট করেছে, এবং এইটা আমার পক্ষে চলে আসছে, এবং তার পুরো বক্তব্যই মিথ্যা হয়ে গেছে। তখন সে যেহেতু ধরা পড়ে গেছে, আমি যে প্রশ্নই করে আমি বললাম, তুমি যদি মিথ্যা প্রশ্ন মানে উত্তর দাও, তোমার কিন্তু সাজা হতে পারে, অতএব তুমি যেটা বলবে বুঝে শুনে বলো, মিথ্যা বলবে না। তখন সে ভয় পেয়ে গেল সাজার ভয়ে। এবার আমি যা বলি সব আমার পক্ষে বলে, মামলায় 20 জনই খালাস পেয়ে গেল। তাহলে এই যে আমি যখন বাধা দিচ্ছিলাম, এটা বললাম, বলার পরে যখন আসলো, অপরপক্ষের আইনজীবী শোধরানোর চেষ্টা করতেন। আবার আরেকটা বিষয় যে বাদী, সে মামলার তারিখ বলতে ভুল করেছে, আবার বার বলতে ভুল করেছে, একদিন আগে পরে করে ফেলে। তো অ্যাডভান্টেজ চলে আসবে। তো
ভুল শুধরানোর সুযোগ দিলে কিন্তু আমি তাদেরকে 20 জনকে খালাস করতে পারতাম না। ঘটনা সঠিক, কিন্তু যতটুকু মামলা সাজেছে পুরোটা সঠিক নয়, মানে আংশিক সত্য। তো মামলাটা ওভার স্মার্ট হয়ে সাজানোর চেষ্টা করছে বাদীপক্ষের আইনজীবী, তাই মামলাটা ফেল করে গেছে। তো এই প্রশ্নে অলরেডি বললাম যে ভুল শুধরানো দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, তাহলে আসামি পক্ষের ক্ষতি হবে। যখনই দেখবেন ভুল শুধরানোর চেষ্টা করছে আসামি পক্ষের, যদি ডিফেন্স লয়ার হয়ে থাকেন, আই অবজেক্ট ইওর অনার, এটা করা যাবে না বলে দাঁড়িয়ে যাবেন। ইঙ্গিতবহ বা ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোয়েশ্চেন বলতে নিম্নের কোন প্রশ্নটিকে বোঝায়? দেখেন এখানে গ উত্তর আছে, মানে যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে। অলরেডি আমি রেপিটিশন অংশে এটা আপনাদের বলে দিয়েছি। তো এখানে বলছি যে অপশন খ সঠিক উত্তর মনে হতে পারে। অপশন খ কি আছে? যে প্রশ্নে প্রশ্নকারী হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে। আসলে এটাও কিন্তু সঠিক, কিন্তু এটা পারফেক্টলি সঠিক নয়। যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে এটাই সঠিক। কেন এটা সঠিক? কারণ এই যে 141 ধারার মধ্যে এই কথাটা আছে, গ অপশনের কথাটা উল্লেখ আছে, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে। যেহেতু ধারার মধ্যে এটা আছে তাই গয় উত্তর। তবে হ্যাঁ, বাস্তবে আমরা দেখি যে লিডিং কোশ্চেন করলে বেশিরভাগ প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়েই শেষ করা যায়। এরপরে মনে রাখার কৌশল, যেটা বলছিলাম যে একটি প্রশ্ন আসবে এখান থেকে, মানে অনেক সম্ভাবনা আছে। পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল কোনগুলো ধারা 74-এ আছে? তো যেগুলো আমরা দেখতে পাই, সার্টিফাইড কপি অফ দ্য রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি। যদি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি হয়, সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা কোথায় থাকবে? রেজিস্ট্রেশন করা থাকলে রেজিস্ট্রার অফিসের ভলিউমে উল্লেখ থাকবে। তো ভলিউমে যেটা থাকবে সেটাই তো সরকারি সংরক্ষণ করছে। সরকার যেহেতু সংরক্ষণ করছে, তাই সেখান থেকে যদি কোনো সার্টিফিকেট বা সার্টিফাইড কপি বা জাবেদা নকল দেওয়া হয়, সেটাও কি সরকারি দলিল। কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র, কমন, এখানে কিন্তু পাবলিক ডকুমেন্টের যে লিস্ট তার মধ্যে এই কথাটা লিখে আছে, কমনওয়েলথ যে দেশগুলো আছে সেই দেশের বা সেই দেশের সচিবালয়ের এম্বাসি বা হাই কমিশন। কমনওয়েলথ দেশে কখনো কি থাকে না, এম্বাসি থাকে না, হাই কমিশন থাকে। এবং অ্যাম্বাসেডর না বলে হাই কমিশন বলতে হয় কমনওয়েলথ কান্ট্রির যারা আছেন, যারা ডিপ্লোমেন্ট আছেন। গ্রেপ্তারি পরোয়ানা মানে ওয়ারেন্ট, ওয়ারেন্টে কার সই থাকে? ম্যাজিস্ট্রেটের সই থাকে, বিচারকের সই থাকে। সমন, সমন যদি ওয়ারেন্ট যদি হয়, গ্রেপ্তারি পরোয়ানা যদি হয় সরকারি, সমনও সরকারি, সার্চ ওয়ারেন্ট এটাও সরকারি। হুলিয়া মানে প্রোক্লামেশন, ওয়ান্টেড ঘোষণা করে দেওয়া যেটা, সেটাও। তারপরে মামলার আর্জি, জবাব, আদেশ, রায়, ডিক্রি, জন্ম সনদ। আমরা একটু আগে জন্ম সনদ দেখলাম, তাহলে মৃত্যু সনদ কেন নয়? জন্ম সনদ মনে থাকলে মৃত্যু সনদও মনে রাখতে পারবেন। জাতীয় পরিচয়পত্র একই ধরনেরই ডকুমেন্ট। সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট অলরেডি আমরা অপশনে দেখেছি প্রশ্নের। খতিয়ান, রেকর্ড বা পর্চা একই জিনিস। নকশা, ওই খতিয়ানের মতোই নকশা থাকে, তবে নকশা অনেক বড় হয়। সিআরপিসি 164 ধারায় প্রদত্ত বক্তব্য বা দোষ স্বীকারোক্তি বা জুডিশিয়াল কনফেশন সবগুলি কি সরকারি দলিল। কোর্ট ফি, কোর্ট ফি কি আশেপাশে আছে নাকি? ডকুমেন্ট তো দূরে আছে। চিকন চিকন ছোট ছোট কোর্ট ফি থাকে, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 3 টাকা, 2 টাকা, 1 টাকা, এগুলো কোর্ট ফি। আবার জুডিশিয়াল যে স্ট্যাম্পে কোর্ট ফি থাকে, এক একটা দামই 10,000, 5,000, 3,000 এরকম। তো এগুলো কোর্ট ফি গুলোও কি সরকারি স্ট্যাম্পে যেহেতু করা হয়, এটাও সরকারি দলিল। এবং জুডিশিয়াল বা নন জুডিশিয়াল স্ট্যাম্প যেহেতু সরকারের রেভিনিউ জেনারেট করে, মানে স্ট্যাম্প কিনলে সেটা জুডিশিয়াল হোক নন জুডিশিয়াল হোক। নন জুডিশিয়াল কি, ওই যে যেগুলো আমরা এগ্রিমেন্ট লিখি 300 টাকার, 50 টাকার, এগুলো। তিন এক সরি 100 টাকার, 300 টাকার যদি স্ট্যাম্প কিনতে হয় 3 পাতা কিনতে হয় বা 6 পাতা কিনতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 100 টাকা এবং 50 টাকার মূল্যের, 100 টাকার উপরের কোনো নন জুডিশিয়াল স্ট্যাম্প হয় না। কিন্তু জুডিশিয়াল স্ট্যাম্প 10,000 টাকা, তারপরে 5,000 টাকা, 1,000 টাকা এরকম মূল্যের হয়। মানে একটা পাতার মূল্যই 10,000 টাকা এরকম।
এখানে লিখেছি টাকা। টাকা সরকারি ডকুমেন্ট। আবার বলতে পারেন যে মুদ্রা, তো সরকারি মুদ্রা আছে, আবার ব্যাংক মুদ্রা মুদ্রা আছে। তো 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলো সরকারি মুদ্রা। এটাও সরকারি ডকুমেন্ট, মুদ্রাও কিন্তু ডকুমেন্টের মধ্যেই পড়ে। এবং যে ব্যাংক নোট আছে, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, এই নোটগুলো কিন্তু কারেন্সি নোট। এগুলো দেশের, বাংলাদেশের গুলো বাংলাদেশের পাবলিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে। টাকা ডেফিনেটলি একটা ডকুমেন্ট এবং সেটা সরকারি ডকুমেন্ট। সঞ্চয়পত্র, ব্যাংকে আমরা সঞ্চয়পত্র কিনে থাকি, এটাও একটা সরকারি ডকুমেন্ট। গেজেট, কারণ সরকার কিন্তু এই সঞ্চয়পত্রের যে লাভ এটা সরাসরি সরকার দেয়। এই কারণে সঞ্চয়পত্র সরকার থেকে কিনতে হয়। আপনি যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক থেকেও যদি সঞ্চয়পত্র কিনেন, তাও সরকারি ডকুমেন্ট হিসাবে সেটা ট্রিট হবে, কারণ এটা সরাসরি সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। গেজেট, গেজেট কি? সরকার কোনো আইন বা কোনো ডকুমেন্ট যদি প্রকাশ করে গুরুত্বপূর্ণ, যেমন বলা হয় যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, মানে যারা বিসিএস ক্যাডার হয় বা বিসিএস ক্যাডার ছাড়াও প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা থাকতে পারে। তো এখানে গেজেটেড বলতে কিন্তু মেবি বিসিএস ক্যাডারদেরকে বোঝায়, আমি নিজেও একটু কনফিউজড। তো যারা অন্যান্য প্রথম শ্রেণীর কর্মকর্তা আছে, নন ক্যাডার তো নন ক্যাডারই। তো গেজেট তাদের জন্য হয়। আবার অনেক সময় বিভিন্ন কাজেও গেজেট তৈরি হতে পারে, মানে সরকারি গেজেট সেটা তো সরকারি ডকুমেন্ট। আমি পরবর্তীতে যদি আরেকটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য আলাদাভাবে, আমার ইউটিউব ভিডিওতেও কিন্তু আরো কিছু উদাহরণ আমি যুক্ত করা থাকবে, এরকম আমি আপনাদের বলছি। লক্ষ্য রাখবেন যে আরো যদি আমি ভেবে রিসার্চ করে পাই, আমি এই অংশটুকুকে আরো ডেভেলপ করব। প্রয়োজনে একটু সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব একটা ভিডিও আকারে। এরপরে প্রাইভেট ডকুমেন্ট বা বেসরকারি বা ব্যক্তিগত দলিল ধারা 75-এ আছে। এখানে দেখেন কবলা, কবলা মানে হচ্ছে বিক্রয় কবলা বা সেল ডিড। কোনো কিছু যদি পারচেস করা হয়, সেখানে যদি দলিল তৈরি করা হয়, সেই দলিলটাই হচ্ছে কবলা বা বিক্রয় কবলা। হেবা বা দানপত্র, হেবা হচ্ছে আরবি কথা, এর ইংলিশ হচ্ছে গিফট। গিফট ডিড কে দানপত্র বলা হয়। চুক্তিপত্র বা এগ্রিমেন্ট, এফিডেভিট, ঘোষণাপত্র, হলফনামা একই কথা, তিনটা একই জিনিস। চিঠি বা প্রকাশিত পত্র, উইল, উইল ব্যক্তিগত দলিল, ব্যক্তিগতভাবেই করা হয়। উইলের বাংলা হচ্ছে ওসিয়ত, তবে উইল হচ্ছে হিন্দুদের ক্ষেত্রে বেশি প্রচলিত, আর ওসিয়ত হচ্ছে মুসলমানের ক্ষেত্রে প্রচলিত। কেউ কি বলতে পারবেন যে ওসিয়তের ইংরেজি কি? আমরা ওসিয়তের সাধারণ ইংলিশে উইল বলি, কিন্তু উইল হচ্ছে হিন্দুদের ক্ষেত্রে, কিন্তু মুসলমানের যে ওসিয়ত, ওসিয়তের অ্যাকচুয়াল লিগ্যাল টার্ম কি কেউ বলতে পারবেন? মুসলিম ল অফ সাকসেশন কারো পড়া আছে? তাহলে ওসিয়তের ইংরেজি টার্ম, লিগ্যাল ইংলিশ টার্মটা, লিগ্যাল ইংলিশ টার্ম ওসিয়তের হচ্ছে বিকুয়েস্ট। রিকোয়েস্টের সাথে রি, রি এর আর ই যদি বাদ দিয়ে দেন সেখানে, মানে রিকোয়েস্টের আর তুলে দিয়ে যদি বি দিয়ে দেন, তাহলে বিকুয়েস্ট হয়ে যাবে। ওই বিকুয়েস্ট মানে ওসিয়ত। তাহলে ইংলিশ আসতে পারে বিকুয়েস্ট। তো বিকুয়েস্ট মানে ওসিয়ত। এটাও কিন্তু প্রাইভেট ডকুমেন্ট। তদন্তকালে পুলিশের দিনপঞ্জি অপশনে দেখলাম আমরা আজকেই। প্রকাশিত কবিতা, কেউ কবিতা প্রকাশ করছে। বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, একটু আগে দেখলাম। 161 ধারায় গৃহীত সাক্ষ্যের জবানবন্দি, 164 ধারায় হলে সরকারি ম্যাজিস্ট্রেট করে তাই, এবং সেটার এভিডেন্সিয়াল ভ্যালু আছে, আর এবং 161-র এটার এভিডেন্সিয়াল ভ্যালু নাই। ব্যাংক চেক, ব্যাংকের যে নোট সেইটা সরকারি দলিল, কিন্তু ব্যাংক থেকে যে চেক ইস্যু করা হয় এটা ব্যক্তিকে তার নিজের ব্যবহারের জন্য দেওয়া হয়, তাই ব্যাংক চেক হচ্ছে বেসরকারি দলিল। সংবাদপত্র, আমি যদি পরীক্ষার আগে ভিডিও করার সুযোগ পাই, এইটা আরো ডেভেলপ করার চেষ্টা করব, যেন কমন পান আপনারা অন্তত এখান থেকে প্রশ্ন। কমন পান আর না পান, অন্তত বুঝতে পারবেন যে কনসেপ্ট ক্লিয়ার হবে, সরকারি বেসরকারির মধ্যে বেসিক পার্থক্য ধরতে পারবেন।